আমার প্রিয় ছাত্রছাত্রীরা, এই ভিডিও প্রেজেন্টেশনের শুরুতেই আমি তোমাদেরকে জানাতে চাই যে আজকের ভিডিও প্রেজেন্টেশনের বিষয়বস্তু হলো একটি কবিতা এবং কবিতাটির নাম হলো এ টাইগার ইন দ্য জু। কবির নাম হলো লেসলি নরিস। নির্দিষ্টভাবে বলতে গেলে এ টাইগার ইন দ্য জু নামাঙ্কিত কবিতাটির সম্বন্ধে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো প্রিয়ঙ্কর দত্ত। তোমরা এখানে ইংরাজি ভাষা ও সাহিত্যের উপর স্কুল লেভেল, কলেজ লেভেল এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন রকম ভিডিও প্রেজেন্টেশন দেখতে পাবে। আমরা এবার চলে যাচ্ছি এ টাইগার ইন দ্য জু নামাঙ্কিত কবিতাটির টেক্সট অংশে। টেক্সট অংশের বিশ্লেষণ শুরু করার আগে আমরা একবার কবিতাটির শিরোনামের দিকে তাকিয়ে নেব। কবিতাটির শিরোনাম 5টি শব্দ নিয়ে গঠিত। প্রথম দুটি শব্দকে যদি আমরা বিচার করি, তাহলে প্রথম দুটি শব্দ হলো এ টাইগার, একটি বাঘ। তাহলে বাঘের সম্বন্ধে সকলেরই আমাদের কম বেশি ধারণা আছে। বাঘ একটা ভায়োলেন্ট অ্যানিম্যাল। বাঘকে আমরা দেখতে পাই ফরেস্ট বা জঙ্গলে, এই ধারণাটুকু আমাদের আছে। টাইটেলের পরের অংশটা কিন্তু আমাদের কাছে একটু হলেও অস্বাভাবিক লাগছে। কেন? সেখানে কি বলা আছে? ইন দ্য জু, চিড়িয়াখানায়। তাহলে একটি বাঘের কথা কবি বলছেন যে বাঘটি চিড়িয়াখানায় আছে। তাহলে বাঘের স্বাভাবিক বাসস্থান কিন্তু জঙ্গল। সেখান থেকে কবি কিন্তু সেই বাঘের কথা ভাবছেন যে বাঘটিকে বন্দি করে খাঁচায় ভরে রাখা হয়েছে চিড়িয়াখানার মধ্যে। তাহলে আমাদের মনে এই প্রশ্ন জাগছে, যেখানে বাঘ এর সম্বন্ধে সকল পাঠক পাঠিকারই কম বেশি ধারণা আছে, সেই বাঘ আবার যদি চিড়িয়াখানায় থাকে, তার সম্বন্ধে কবি কি বলার থাকতে পারে? বা চিড়িয়াখানার কোনো খাঁচায় বন্দি থাকা বাঘ এমন কি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু হয়ে গেল যে এটার উপরে কবি একটা কবিতা লিখবেন? তাই এই কৌতূহল নিবৃত্তি করবার জন্য আমরা টেক্সট অংশটি পড়ব। প্রথমে আমরা প্রথম স্ট্যান্জায় চলে আসছি। কবি বলছেন, হি স্টক্স ইন হিজ ভিভিড স্ট্রাইপস। প্রথম জায়গায় বলি, বাঘের বডিটি হচ্ছে স্ট্রাইপড, অর্থাৎ ষাট ষাট দাগ, ডোরা কাটা দাগ। আমরা জানি বাঘের শরীরটা হলদে, তার উপর কালো কালো স্ট্রাইপ আছে। তাহলে এই জায়গাটা আমাদের কাছে জানা। সেই কালারটা কিন্তু খুব ভিভিড বা উজ্জ্বল। কালো হলুদের টেক্সচারটা এমনিতেই উজ্জ্বল, এমনি বাঘের শরীরটা এমনিতে কিন্তু একটু চকচকে ভাব রয়েছে। সেই ষাট ষাট বডি দেওয়া, শরীর দেওয়া অংশ নিয়ে বাঘটা কি করছে? স্টক্স, হেঁটে বেড়াচ্ছে। কেমন করে হাঁটছে? তাহলে স্টক্স মানে কিন্তু সিম্পলি ওয়াক্স নয়, স্টক্স মানে হচ্ছে ওয়াক্স অ্যাংরিলি। বাঘটা রাগের সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় হাঁটছে? অফকোর্স ইন দ্য জু, চিড়িয়াখানায়। তাহলে চিড়িয়াখানায় বাঘটাকে কিন্তু ছেড়ে রাখা হয়নি। আমরা কিন্তু সেকেন্ড লাইন পড়লে বুঝতে পারবো বাঘটাকে কিন্তু চিড়িয়াখানাতে খাঁচার মধ্যে ভরে রাখা হয়েছে। যাই হোক, তাহলে বাঘটা চিড়িয়াখানার খাঁচার মধ্যে হাঁটছে এবং তার হাঁটার মধ্যে রাগের বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছেন কবি। তাহলে কবির একটা অদ্ভুত অনুভূতি রয়েছে এই চিড়িয়াখানায় খাঁচায় বন্দি থাকা বাঘটার প্রতি। আর একটা জিনিস মনে রাখতে হবে যে বাঘের টাইগারের প্রোনাউন কিন্তু ইট। এটা গ্রামাটিক্যালি কারেক্ট প্রোনাউন। কবি কিন্তু এখানে ডেলিবারেটলি হি প্রোনাউনটিকে ব্যবহার করেছেন টাইগারের পরিবর্তে। টাইগার নাউন, তার পরিবর্তে হি ইউজ করেছেন। তিনি ইট বলতে পারতেন, কিন্তু ডেলিবারেটলি ইটের পরিবর্তে হি ব্যবহার করেছেন। বাঘটিকে তিনি একটা হিউম্যান বিইং রূপে ভাবছেন, মানুষ রূপে ভাবছেন, যার একটা অনুভূতি আছে, যার একটা ইচ্ছা আছে, আকাঙ্ক্ষা আছে। এই বোঝাবার জন্য কবি কিন্তু হি প্রোনাউনটি ইউজ করেছেন। তাই আমি কিন্তু এই স্টক্স ভার্বটির উপর জোর দিলাম, যেখানে বোঝানো হচ্ছে রাগের সঙ্গে হেঁটে যাওয়া, এ মুভমেন্ট কজড বাই সাম কাইন্ড অফ অ্যাঙ্গার। কোথায় হাঁটছে? দ্য ফিউ স্টেপস অফ হিজ কেজ, তার খাঁচার কয়েক পা, খাঁচার মধ্যে কয়েক পা হাঁটতে পারছে। তাহলে দ্য ফ্রিডম অফ মোবিলিটি হ্যাজ বিন টেকেন অ্যাওয়ে ফ্রম দ্য টাইগার। বাঘটার মধ্যে যে চলাফেরা করবার যে স্বাধীনতা, যেটা বাঘ পেত জঙ্গলের মধ্যে, বনের মধ্যে,
সেই বন জঙ্গলে তার যে চলাফেরা করার স্বাধীনতা, এটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। তাহলে এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ফলেই বাঘটার মধ্যে একটা রাগ সৃষ্টি হচ্ছে। ন্যাচারালি, স্বভাবগতভাবে বাঘ একটা ওয়াইল্ড অ্যানিম্যাল। সে কিন্তু স্বাধীনতা, ফ্রিডম অফ মোবিলিটি এনজয় করতে অভ্যস্ত। হঠাৎ করে তাকে ফোর্সফুলি তাকে খাঁচার মধ্যে ভরে দিলে তার মধ্যে কিন্তু রাগ সৃষ্টি হতে বাধ্য। কবি এই বিষয়টাই কিন্তু প্রথম 2 লাইনের মধ্যে ফোকাস করেছেন। আর কি বলেছেন? অন প্যাডস অফ ভেলভেট কোয়েট। বাঘটার পায়ে কিন্তু যে কুশন রয়েছে, নরম চামড়া রয়েছে, সেটাকে কবি কিন্তু ভেলভেটের সঙ্গে কম্পেয়ার করেছেন। সেই যে প্যাড মিন্স কুশনিং, সেটা কিন্তু ভেলভেটের মতো নরম। তার ফলে কি, দেয়ার ইজ নো সাউন্ড হোয়েন দ্য টাইগার ইজ ওয়াকিং। বাঘটা যখন হাঁটছে তার হাঁটার মধ্যে কোনো রকম শব্দ হচ্ছে না। আদারওয়াইজ বাঘটা এত তাড়াতাড়ি হাঁটছে, সেই শব্দ কিন্তু আমাদের কানে পৌঁছাতো, এবং সেই তীব্র শব্দ কানে পৌঁছালে আমরা কিন্তু বাঘের রাগটাকে বুঝতে পারতাম যে বাঘটা রেগে আছে। তাহলে কবির যে অনুভূতি, সেই অনুভূতি কিন্তু বাঘের নিস্তব্ধতার মধ্যেও, হেঁটে যাওয়ার মধ্যেও কবি কিন্তু বাঘের রাগটাকে অনুভব করতে পারছেন। ইন হিজ কোয়াইট রেজ। অবশ্যই বাঘটার মধ্যে কাজ করছে রেজ বা রাগ, তবুও বাঘটা কিন্তু কোয়াইট, শান্ত। কেন শান্ত হয়ে আছে বাঘটা? কারণ সে জানে তার রাগটা প্রকাশ করেও এখানে লাভ কিছু হবে না। সে হয়তো জঙ্গলের সব থেকে শক্তিশালী প্রাণী, কিন্তু এখানে তাকে যে খাঁচার মধ্যে ভরে রাখা হয়েছে, সেই খাঁচাটার যে প্রোটেকশন পাওয়ারটা এতটাই বেশি, সে খাঁচা ভেঙে কখনোই বেরিয়ে যেতে পারবে না। তাহলে যেহেতু তার রাগটা প্রকাশ করাটা মিনিংলেস হবে, বাঘটা চুপ করে থাকছে। বাঘ চুপ করে থাকছে বলে আমরা সাধারণ মানুষ তারা মনে করছে কি, আমরা বাঘটার মধ্যে কোনো রকম মানসিক সমস্যা তৈরি করছি না। তাহলে জোর করে একটা খাঁচার মধ্যে একটা বাঘকে পুরে রাখছি, বাঘটাকে ভরে রাখছি, যে বাঘটা কিন্তু জঙ্গলের মধ্যে স্বাধীনভাবে ঘুরে বেড়াতে অভ্যস্ত। তাই কি আমরা ভাবছি বাঘটার কোনো রকম সমস্যা হচ্ছে না, কিন্তু না, বাঘটার মধ্যে কিন্তু একটা বিরক্তি তৈরি হচ্ছে, একটা রাগ তৈরি হচ্ছে। কারণ কি, স্বাধীনতা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে কিন্তু বনে জঙ্গলে এত সিকিওর বা নিরাপদ ছিল না, কিন্তু সে তো স্বাধীন ছিল। এই স্বাধীনতা কেড়ে নেওয়ার ফলেই বাঘটার মধ্যে রাগের সৃষ্টি হচ্ছে, এবং বাঘটার এই দ্রুত পদে হেঁটে যাওয়ার মধ্যেই রাগ প্রকাশ পাচ্ছে। যদিও সেই হাঁটার শব্দ তৈরি হচ্ছে না বলে আমরা কেউ বুঝতে পারছি না, সাধারণ পাঠক পাঠিকা, সাধারণ মানুষ বুঝতে পারছে না বাঘটার অন্তর্নিহিত অনুভূতি। সেই অনুভূতি কিন্তু কবি বুঝতে পারছেন, এবং কবি তার সেই চিন্তা ভাবনাটাই এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছেন। আমরা চলে যাব কবিতার দ্বিতীয় স্ট্যান্জায়। বলছেন, হি শুড বি লার্কিং ইন শ্যাডো। বাঘটার কিন্তু চুপিসারে অপেক্ষা করা উচিত ছিল ছায়ার মধ্যে। চুপিসারে ওয়েট করবে কিসের জন্য? শিকারের জন্য। কোথায় ছায়া পাচ্ছে? সেটা কিন্তু বন জঙ্গলের কথা বলা হচ্ছে। যে জায়গায় সূর্যের আলো আসছে না, সেখানে কিন্তু বাঘটা লুকিয়ে আছে, একেবারে নিস্তব্ধে অপেক্ষা করছে। তাকে দেখতেও কেউ পাচ্ছে না, সিক্রেটলি সে কিন্তু একেবারে চুপিসারে আছে, একেবারে অন্ধকার জায়গার মধ্যে। সামনে যখনই সে শিকার দেখবে, সে শিকারের উপর ঝাঁপিয়ে পড়বে। তাহলে এইভাবে লড়াই করে জীবন যাপন করার মধ্যে হয়তো পরিশ্রম বেশি, কিন্তু বেঁচে থাকার আনন্দ আছে। কারণ সেখানে জীবনের মধ্যে, অস্তিত্বের মধ্যে স্বাধীনতা নেই। যে স্বাধীনতা, সেই বন জঙ্গলের অস্তিত্বের মধ্যে স্বাধীনতা আছে, যে স্বাধীনতা চিড়িয়াখানার মধ্যে, খাঁচার মধ্যে বন্দি থাকার মধ্যে নেই। সেই যে ছায়ার মধ্যে লুকিয়ে আছে, তার আগে বাঘটা কি করেছে? স্লাইডিং থ্রু লং গ্রাস। বাঘটা খুব মসৃণ ভাবে, মৃদুমন্দ ভাবে, শব্দ না করে
চলে এসছে কোথায়? লম্বা লম্বা ঘাসের মধ্যে দিয়ে। এসে কোথায় অপেক্ষা করছে? যে জায়গায় ছায়া আছে সেই জায়গায় কিসের জন্য ওয়েট করছে? দেখা যাক কবি দু লাইনে কি বলছেন, শেষ দু লাইনে। নিয়ার দ্য ওয়াটার হোল হোয়ার প্লাম্প ডিয়ার পাস। কবি বলছেন বাঘটি অপেক্ষা করছে প্রাপ্ত চেহারার, সম্পূর্ণ চেহারার, পরিপূর্ণ চেহারার হরিণের জন্য। হরিণগুলো পেরিয়ে যাবে কোথায়? ওয়াটার হোল মানে হচ্ছে সোর্স অফ ওয়াটার, জলের উৎস। এখানে কিন্তু ন্যাচারাল সোর্স অফ ওয়াটারের কথা বলা হচ্ছে, কারণ আমরা এখানে ফরেস্ট বা জঙ্গলের কথা ভাবছি। সেখানে বাঘটা ওয়েট করছে কখন হরিণগুলো খেতে আসবে জল, বা জলের এই উৎসের পাশ দিয়ে পেরিয়ে যাবে। বাঘটা ছায়ার মধ্যে অপেক্ষা করছে, হরিণগুলো পেরোলেই হরিণগুলোর উপর ঝাঁপিয়ে পড়বে। তাহলে কি বাঘ কিন্তু এখানে লড়াই করে শিকার করছে। তার লাইফের মধ্যে দুটো জিনিস আছে। লাইফ ইন দ্য ফরেস্ট হ্যাজ টু এলিমেন্টস, ওয়ান ইজ ফ্রিডম অ্যান্ড দ্য আদার ইজ অ্যাক্টিভিটি। প্রথম হচ্ছে স্বাধীনতা, দ্বিতীয় হচ্ছে তাকে কাজ করতে হবে। সে সমস্ত কিছুই লড়াই করে পাচ্ছে, এই দুটোই সে কিন্তু পাচ্ছে না যখন তাকে খাঁচার মধ্যে ভরে রাখা হচ্ছে। তাকে তো তার নির্দিষ্ট সময়ে তাকে খাবার দিয়ে চলে যাওয়া হচ্ছে, সেই খাবারটা তার পছন্দ নাও হতে পারে। সে তো যে সময় তার খিদে পায় তখনই সে খায়, কিন্তু এখানে চিড়িয়াখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে বাঘটাকে খাবার দিয়ে চলে যাচ্ছে। দেখা যাক থার্ড স্ট্যান্ডায় কবি কি বলছেন। হি শুড বি স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস। বাঘটা এখন খাঁচার মধ্যে বন্দি, কিন্তু বাঘটার স্নার্লিং অ্যারাউন্ড হাউসেস, দাঁত বের করে নাক দিয়ে ঘর ঘর শব্দ করে ঘুরে বেড়ানো উচিত সেই বাড়িগুলোর চারিদিকে। কোথায় বাড়ি? অ্যাট দ্য জাঙ্গলস এজ, জঙ্গলের প্রান্তভাগে। সে বাড়িগুলোর আশেপাশে বাঘ ঘুর ঘুর করবে, নাক দিয়ে ঘর ঘর শব্দ করবে এবং দাঁতটা তার মধ্যেই শব্দ করার ফলে দাঁতটা বেরিয়ে যাবে। তাহলে বাঘ চলে আসছে মনুষ্য সমাজের দিকে। তাহলে মানুষকে কি সে মারবে, ক্ষতি করবে, না খেয়ে ফেলবে? বেয়ারিং হিজ হোয়াইট ফ্যাংস, হিজ ক্লজ, বাঘটা উন্মুক্ত করছে সাদা দাঁত, তার নখগুলোকে। দাঁত নখগুলো বের করেছে, তাহলে নিশ্চয়ই কিছু একটা করবে। ঝাঁপিয়ে পড়তে পারে, ঝাঁপিয়ে নাও পড়তে পারে। টেরোরাইজিং দ্য ভিলেজ, সেই গ্রামের লোকগুলোকে টেরোরাইজ করছে, ভয় দেখাচ্ছে। এখানে ভিলেজ মানে কিন্তু পিপল লিভিং অ্যাট দ্য ভিলেজ, গ্রামে বাস করা লোকরা, সেই লোকগুলোকে সে ভয় দেখাচ্ছে। এখান থেকে দুটো জিনিস পরিষ্কার, একটা হচ্ছে বাঘটা কিন্তু অকারণে কাউকে হত্যা করছে না। দ্বিতীয় কথা কি, বাঘ তার ভায়োলেন্ট নেচারটাকে ক্যারি অন করছে, বয়ে নিয়ে যাচ্ছে। বাঘের যখন খিদে পাচ্ছে বাঘটা তখনই খাচ্ছে, আগেও নয় পরেও নয়। হয়তো দাঁত এবং নখ বের করার মধ্যে দিয়ে কবি হয়তো এটা বোঝাতে চাইছেন যে বাঘকে যতক্ষণ না কেউ প্রভোগ না করবে বাঘ কিন্তু অকারণে কাউকে আক্রমণ করবে না। খিদে পেলে শিকার করে, হরিণ শিকার করে খায়, সেটা অন্য জিনিস। এখানে কিন্তু হাতের কাছে মানুষকে পেয়েও মানুষকে আক্রমণ কিন্তু করছে না। এখানে কিন্তু আমরা বাঘের যে প্রকৃতি সম্বন্ধে একটা অন্যরকম তথ্য পেলাম। চলে যাচ্ছি ফোর্থ স্ট্যান্ডায়, যেটা শেষের আগের স্ট্যান্ডা, বাট। এখানে বাট এই কনজাংশনটা বোঝাচ্ছে একটা কন্ট্রাস্ট, বৈপরীত্য। কিসের মধ্যে বৈপরীত্য? বৈপরীত্য হচ্ছে আসলে কি হওয়া উচিত ছিল আর কি হয়েছে। উচিত ছিল কি? বাঘটা উচিত ছিল জঙ্গলে থাকা, বাঘটা উচিত ছিল স্বাধীনভাবে একটা জীবনযাপন করা, কিন্তু কি হয়েছে? বাঘটা জঙ্গলের পরিবর্তে চিড়িয়াখানার খাঁচার মধ্যে আছে। বাঘটার কাছ থেকে জীবনের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। সঙ্গে সঙ্গে বাঘের লাইফটা ছিল ফুল অফ অ্যাক্টিভিটি, এখানে হয়ে গেছে বাঘের লাইফটা ফুল অফ প্যাসিভিটি, কোনো কাজ নেই। বাঘটা চুপ করে নিজের মতো ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের মতো লোক গিয়ে দর্শক হিসাবে বাঘটাকে দেখছে, আনন্দ পাচ্ছে। বাট হি ইজ লকড ইন এ কংক্রিট সেল,
একটা কিন্তু পুরো কংক্রিটের তৈরি, অর্থাৎ ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি একটা স্ট্রাকচারের মধ্যে বাঘটাকে বন্দি করে রাখা হয়েছে। কংক্রিট সেল এখানে কিন্তু চিড়িয়াখানার যে কেজ, খাঁচা, সেটাকে বোঝানো হচ্ছে। হি স্ট্রেংথ বিহাইন্ড দ্য বার্ডস, তার যে শক্তি সেটাকে কিন্তু লোহার রডের পিছনেই আটকে রাখা হয়েছে। বাঘের শক্তি কিন্তু প্রকাশ পাচ্ছে না। কেন কি? বাঘটাকে তো বন্দি করে দেওয়া হয়েছে। বাঘটাকে যখনই উন্মুক্ত করে দেওয়া হবে তখনই বাঘটার শক্তি প্রকাশ পাবে। স্টকিং দ্য লেংথ অফ হিজ কেজ, এই আইডিয়াটা আমরা প্রথম স্ট্যান্ডাতেই পেয়েছি। বাঘটা কিন্তু রাগের সঙ্গে হাঁটছে। কোথায়? দ্য লেংথ অফ হিজ কেজ, তার যে খাঁচার লম্বা বরাবর, দৈর্ঘ্য বরাবর, কারণ প্রস্থটা এতটাই ছোট, সেখানে হয়তো বাঘটা কোনো রকমে কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবে, চলাফেরা করার কোনো জায়গা নেই। ইগনোরিং ভিজিটার্স, দর্শক আসছে বাঘটাকে দেখার জন্য। আমরাও চিড়িয়াখানায় যাই, বাঘটাকে দেখি। কোনো সময় দেখি যে সমস্ত চিড়িয়াখানায় খাঁচা নেই, বা বড় খাঁচা হয়তো রয়েছে, বিশাল বড় খাঁচা, সেখানে হয়তো আর্টিফিশিয়াল একটা কেভ বা গুহা করে রাখা হয়েছে। আমরা অনেক সময় দেখি চিড়িয়াখানায় কিন্তু সমস্ত ওয়াইল্ড অ্যানিমালকে আমরা দেখতে পাই না। দু একটা অ্যানিমাল কি বলে বলে ওরা গুহার মধ্যে ঢুকে গেল। তাহলে ওরা হয়তো মানুষকে দেখে বিরক্ত হয়, কারণ ওদের কাছে ফ্রাস্ট্রেশন কোথায়? ওরা চাইছে বাইরে বেরোতে, ওরা চাইছে যে লড়াই করে বাঁচতে, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স হোক। তবুও ওদের এই জীবনটাই ওদের কাছে ভালো, কিন্তু তাদের সেই উদ্দেশ্য, সেই ইচ্ছা পূরণ হচ্ছে না। তাই কি, যখন ভিজিটার, দর্শক আসছে, তখন বাঘটা তাদেরকে ইগনোর করছে, অস্বীকার করছে, অবহেলা করছে। কোথায়? সে এখান থেকে মুখটা ফিরিয়ে ওই দূরে চলে যাচ্ছে। আমরা দেখি যে বাঘটা হয়তো নেটের কাছাকাছি ঘুরছিল, যখনই কাছে যায় দেখি বাঘটাও পিছিয়ে পিছিয়ে চলে গেল। তাহলে বাঘটার যেন সাইকোলজি কবি ভালো করে বুঝতে পারছেন। একটা অদ্ভুত একটা কবিতা পড়ছি আমরা, যেখানে আমরা কিন্তু চিড়িয়াখানার বাঘ সম্বন্ধে যে চিন্তা ভাবনাগুলো করিনি, সেই চিন্তা ভাবনাগুলোই কবি কিন্তু আমাদেরকে করতে বাধ্য করছেন। চলে এসছি আমরা শেষ স্ট্যান্জায়। এই স্ট্যান্জা 5 হেডিংটাকে আন্ডারলাইন করে দিই। ওকে। হি হেয়ার্স দ্য লাস্ট ভয়েস অ্যাট নাইট, বাঘটা শুনতে পাচ্ছে রাত্রের শেষ ভয়েস, শেষ কণ্ঠস্বর। কার কণ্ঠস্বর? হিউম্যান ভয়েস, মানুষের কণ্ঠস্বর। সেটাও কিন্তু বাঘটার কানে যাচ্ছে, মানে বাঘটা তখনও জেগে আছে। পরে বলছি, দ্য প্যাট্রোলিং কার্স, প্যাট্রোলিং কার্স মানে হচ্ছে যারা একটা গোটাটা ঘুরে নিচ্ছে চিড়িয়াখানার এলাকাটা। প্যাট্রোলিং, মুভিং, সার্ভেইং, একটা গাড়িতে কয়েকটা গাড়িতে করে কিছু লোক গোটা চিড়িয়াখানা এলাকাটা ঘুরে নিচ্ছে। কি দেখছে? যে দে ওয়ান্ট টু চেক ইফ এভরিথিং ইজ ওকে উইথ দ্য জু অর নট, চিড়িয়াখানা সব কিছু ঠিকঠাক আছে কিনা তারা দেখে নিচ্ছে। তখন তারা হয়তো নিজের মধ্যে কথা বলছে, এই তুই দেখলি ওই দিকের কোনো সমস্যা নেই? বললো না। আরেকজন জিজ্ঞাসা করলো, এদিকে কোনো সমস্যা নেই? বললো না। বল তাহলে এবার চল। এই যে মানুষের মধ্যে এক্সচেঞ্জ অফ ওয়ার্ডস, যে whether everything is okay with that part of the zoo in which he has surveyed, তো সেই যে ওয়ার্ডস গুলো, কথাগুলো, সেটা কিন্তু বাঘটার কানে আসছে। তাহলে কি, বাঘটা তখনও জেগে আছে। আমরা কিন্তু স্বাভাবিক সময়ের পর যদি ঘুমোতে না পারি, দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে আমাদের রাগ, আর একটা হচ্ছে আমাদের হতাশা। দুটোই কিন্তু আমাদের মধ্যে একটা স্নায়ুবিক চাঞ্চল্য তৈরি করে, একটা নার্ভাস ডিসঅর্ডার তৈরি করে, যার ফলে আমরা কিন্তু চট করে ঘুমাতে পারি না। এই বাঘটার মধ্যে কিন্তু এখন একটা নার্ভাস ডিসঅর্ডার কাজ করছে, বিকজ থিংস আর হ্যাপেনিং হুইচ হি ডাজ নট ওয়ান্ট টু অকার। সেগুলোই ঘটছে যেগুলো সে চায়নি সেগুলো ঘটুক, সে চাইছেও না এগুলো ঘটুক। সেগুলো কি ঘটছে? তাকে বন্দি করা হচ্ছে। হি ইজ ট্র্যাপড, হি ইজ পুট ইন দ্য চেনস, হি ইজ পুট ইন এ কেজ। তাকে প্রথমে ফাঁদে ফেলা হচ্ছে, তারপর তাকে নিয়ে এসে খাঁচায় ভরে দেওয়া হচ্ছে। সো হিজ ফ্রিডম অফ লাইফ হ্যাজ বিন টেকেন অ্যাওয়ে, ইজ টেকেন অ্যাওয়ে। তার পরিবর্তে তাকে কি দেওয়া হচ্ছে? তাকে একটা শেল্টার, নির্দিষ্ট আশ্রয় দেওয়া হচ্ছে। জলের মধ্যে, বৃষ্টির মধ্যে সে ভিজছে না, রোদে তার গা পুড়ছে না, কিন্তু সে কি আদৌ খুশি? না। সে কিন্তু জঙ্গলের ওই যে একটা চ্যালেঞ্জিং লাইফ লিড করতে সে অভ্যস্ত। তাহলে
এই যে কবির বলছেন যে বাঘের মধ্যে কাজ করছে ফ্রাস্ট্রেশন, অ্যাঙ্গার, তার ফলে কি হচ্ছে, অ্যান্ড স্টেয়ার্স উইথ হিজ ব্রিলিয়ান্ট আইজ, বাঘটা তাকিয়ে থাকছে উজ্জ্বল চোখ নিয়ে। আমরা জানি বাঘের চোখগুলো চকচক করে রাত্রে অন্ধকারে। উইলিয়াম ব্লেক তার বিখ্যাত টাইগার কবিতায় বলেছেন, টাইগার টাইগার বার্নিং ব্রাইট, টাইগারের চোখগুলো উজ্জ্বলভাবে জ্বলছে। বাঘটা তাকিয়ে আছে কার দিকে, কিসের দিকে? অ্যাট দ্য ব্রিলিয়ান্ট স্টার্স। ব্রিলিয়ান্ট মানে এখানে হচ্ছে টুইঙ্কলিং, মিটমিট করে আলো দেওয়া তারাগুলোর দিকে বাঘটা তাকিয়ে আছে। প্রশ্ন হচ্ছে, তারাগুলোর মধ্যে বাঘটা কি খুঁজে পাচ্ছে? আমাদেরকে কিন্তু একটু রাত্রি আকাশের কথা ভাবতে হবে, যেখানে রাত্রির আকাশে তারাগুলো মিটমিট করছে। তাহলে তারাগুলোর যে ব্যাকগ্রাউন্ড আকাশটা, সেটা কিন্তু ঘন কালো, তার মধ্যেও কিন্তু তারাগুলো মিটমিট করে আলো দেওয়ার চেষ্টা করছে। তাহলে এই যে সারাউন্ডিং ডার্কনেস, সেটার মধ্যেও নিজেদের একটা ফ্রিডম, কিসের ফ্রিডম? ফ্রিডম অফ এক্সিস্টেন্স, স্বাধীনতার একটা মনোভাব, সেটা কিসের মধ্যে প্রকাশ পাচ্ছে? অস্তিত্বের মধ্যে। সেই অস্তিত্ব প্রকাশ করছে কি করে? মিটমিটে আলো দিয়ে। কে প্রকাশ করছে? আকাশের তারাগুলো। সেই আকাশের তারাগুলোর এই কারণেই বাঘটার কাছে অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছে, বাঘটার কাছে একটা পোটেন্ট ইমেজ হয়ে যাচ্ছে। কিসের? ইমেজ অফ ফ্রিডম অফ এক্সিস্টেন্স, স্বাধীনতা যে পাচ্ছে অস্তিত্বের জন্য, সেই স্বাধীনতা বাঘটা যে কোনোভাবে পেতে চাইছে। তো এইবার আমাদেরকে ভাবতে হবে, কবি এই কবিতাটার দ্বারা কি বলতে চাইছেন? যে বাঘটাও স্বাধীনভাবে বাঁচতে চাই। তাহলে বাঘটাকে স্বাধীনভাবে বাঁচতে দিচ্ছি না আমরা। তাহলে বাঘের অরিজিনাল পজিশন হচ্ছে ফরেস্ট, সেটাকে জোর করে আমরা নিয়ে চলে আসছি নিজের ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য চিড়িয়াখানার মধ্যে একটা খাঁচাই। সেটার ফলে কি হচ্ছে? খাদ্য শৃঙ্খলের উপর একটা চাপ সৃষ্টি হচ্ছে। এইভাবে বাঘের সংখ্যা তো এমনিতেই, চোরাচালানকারী, শিকারী, বৃক্ষচ্ছেদন, এর ফলে তো বাঘের সংখ্যা এমনিতেই কমে আসছে। এরপরে যদি আমরা চিড়িয়াখানা বাঘ বন্দি করে রাখার প্র্যাকটিসটা বন্ধ না করি, তাহলে কি হবে? খাদ্য শৃঙ্খল ভেঙে পড়বে, সেটা কিন্তু মানুষের অস্তিত্বের পক্ষেই খারাপ হবে। এই রকম একটা শিক্ষামূলক মনোভাব নিয়ে লেসলি নরিস এই কবিতাটা লিখেছেন। যাই হোক, ভ্যালিডিক্টরি নোটে যাওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আমি করতে চাই। এই ভিডিও প্রেজেন্টেশনের ডেসক্রিপশনে তোমরা একটা লিঙ্ক পাবে। এই লিঙ্কে ক্লিক করে তোমরা চলে যেতে পারবে আমার ব্লগ বা ওয়েবসাইটে, যেখানে তোমরা এই কবিতা সংক্রান্ত বিস্তারিত স্টাডি মেটেরিয়াল, তার মানে হচ্ছে ওয়ার্ড নোটস, প্যারাফ্রেজ, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন্স, এক্সট্রাক্ট বেস কোয়েশ্চেন্স, শর্ট অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স, লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন্স, টেক্সট বুক এক্সারসাইজ, ফিগারস অফ স্পিচ এবং ভ্যালু বেসড কোয়েশ্চেন্স, তোমরা এখানে সব কিছুই পেয়ে যাবে এবং সেই মেটেরিয়ালকে তোমরা সুন্দর করে ভিউ করতে পারবে। যাই হোক, ভিডিও প্রেজেন্টেশনটি শেষ করার আগে আমি তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো, তোমরা আমার চ্যানেলটিকে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, এই ভিডিও প্রেজেন্টেশনটিকে এবং পূর্ববর্তী এবং পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনসগুলিকে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। তোমাদের মূল্যবান মতামত এবং তোমাদের জিজ্ঞাসাগুলি এই ভিডিও প্রেজেন্টেশনের কমেন্ট সেকশনে লেখো। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিও প্রেজেন্টেশনে। ধন্যবাদ।